আজকে আমরা ডিসকাস করব অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। তো আমরা প্রথমে একটু অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে কথা বলি। তাহলে হেপাটাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ লিভার। যদি সেটা শর্ট ডিউরেশনের হয় তখন আমরা অ্যাকিউট হেপাটাইটিস আসলে বলি, আর যখন এটা ডিউরেশনটা 6 মান্থস পার হয়ে যায় তখন আমরা আসলে ক্রনিক হেপাটাইটিস বলি। তো অ্যাকিউট হেপাটাইটিস আসলে মোস্ট কমনলি ইনফেকশন দিয়েই হয়, তার মধ্যে অবশ্যই ভাইরাসটা কমন, এজন্য অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস টার্মটা খুব বেশি প্রচলিত। তবে ভাইরাস ছাড়াও অন্যান্য ইনফেকশন দিয়েও কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে। যেমন ধরো ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন ধরো কোনো পেশেন্টের যদি সেপ্টিসেমিয়া হয় তার পার্ট হিসেবে লিভার ইনভলভ হতে পারে, বা ধরো পেশেন্টের যদি লেপ্টোস্পাইরিয়া দিয়ে ইনফেকশন হয় বা রিকেটশিয়া দিয়ে ইনফেকশন হয় সেখানে পেশেন্টের হেপাটাইটিস হয়। কাজেই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইভেন রেয়ার ক্ষেত্রে ফাঙ্গাল বা ধরো প্রোটোজোয়াল ইনফেকশন দিয়েও কিন্তু হেপাটাইটিসের ফিচার হতে পারে। তবে আমরা যখন অ্যাকিউট হেপাটাইটিস আসলে ইনফেকশাস কজ ডিল করি, মেজরিটি হচ্ছে ভাইরাল ইনফেকশন। তো ইনফেকশন ছাড়াও বিভিন্ন ধরনের ড্রাগস বা টক্সিনের মাধ্যমেও কিন্তু হেপাটাইটিস হতে পারে, অ্যাকিউট হেপাটাইটিস। আমরা কমনলি প্র্যাকটিসে যেটা পাই, ড্রাগস বলতে গেলে আমরা কমনলি অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি যেগুলো, সেগুলো দিয়ে বেশ কমনলি হেপাটাইটিস হয়। তার মধ্যে তোমরা জানো যে পাইরাজিনামাইডটা হেপাটোটক্সিক, এছাড়া রিফাম্পিসিন, এবার যে কোনো ড্রাগ দিয়েই হতে পারে, তবে এরা বেশি টক্সিক। এছাড়াও ধরো অন্যান্য ড্রাগ যেমন ধরো প্যারাসিটামল বা যে কোনো কাইন্ড অফ ড্রাগ, এনি কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক, এনি কাইন্ড অফ অ্যানালজেসিক, অ্যান্টিকনভালসেন্ট, যে কোনো ধরনের ড্রাগ থেকেই কিন্তু হেপাটাইটিস হতে পারে। ড্রাগ ইন্ডিউসড হেপাটাইটিস একটা বড় ইস্যু, এটা আলাদা টপিক কখনো আলোচনা করা যাবে। মোটামুটি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ড্রাগ দিয়ে হেপাটাইটিস দুইভাবে হতে পারে। একটা হচ্ছে কুমুলেটিভ ডোজ, যে ধরো ড্রাগের একটা ডোজ আছে যেই ডোজটা হেপাটোটক্সিক, ওই ডোজটা যখন ক্রস করে তখন হেপাটাইটিস, সেগুলো কিন্তু অ্যাকিউট হয় না। আর আরেকটা হচ্ছে ইডিওসিনথেটিক, মানে খুব ছোট একটা ডোজ থেকেই হেপাটাইটিস হয়ে যেতে পারে, লিভার ইনফ্লামেশন হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ইডিওসিনথেটিক। কাজে এই ইডিওসিনথেটিক ব্যাপারটা যে কোনো ড্রাগ দিয়ে হতে পারে। এছাড়া টক্সিনস, যেমন ধরো অ্যালকোহল দিয়ে হতে পারে, তারপরে ধরো মাশরুম থেকে যে টক্সিন সেগুলো থেকে হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ টক্সিনস থেকে কিন্তু হেপাটাইটিস হতে পারে। আরেকটা হচ্ছে অটো ইমিউন মেডিয়েটেড হেপাটাইটিসও কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া ভাস্কুলার মানে হচ্ছে এটা ধরো আর্টারিয়াল বা ভেনাস। আর্টারিয়াল মানে কোনো কারণে ধরো লিভারে ব্লাড সাপ্লাই কমে গেল, যেমন কার্ডিওজেনিক শক বা হাইপোভলিমিক শক, তাহলে লিভারে যে ভাস্কুলারিটি কমে গেল একটা টেম্পোরারিলি, তখন লিভার ইনজুরি হয়, এটাকে আমরা তখন ইসকেমিক হেপাটাইটিস বলি। অনুরূপ আবার লিভারের ভেনাস সাপ্লাই, যে হেপাটিক ভেইনগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমরা সেটাকে বাটকিয়ারি সিনড্রোম বলি, তো এটা বন্ধ হয়ে গেলেও কিন্তু পেশেন্টের হেপাটাইটিসের ফিচার নিয়ে আসতে পারে, অ্যাকিউট হেপাটাইটিস। এছাড়াও ধরো কিছু মেটাবলিক কন্ডিশন, যেমন উইলসন্স ডিজিজ তোমরা শুনে থাকবা, এটা একটা কপার মেটাবলিজম ডিসঅর্ডার অ্যাবনর্মালিটি। তো এখানেও পেশেন্ট মেইনলি ক্রনিক হেপাটাইটিস বা ক্রনিক লিভার ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে, তবে পেশেন্ট কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস নিয়েও আমাদের কাছে আসতে পারে। এছাড়া আরও কিছু কন্ডিশন, প্রেগনেন্সি রিলেটেড কিছু কন্ডিশনে পেশেন্ট হেপাটাইটিস নিয়ে আসতে পারে, যেমন ধরো হেল্প সিনড্রোম, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া, অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি, এই ধরনের অনেক কন্ডিশন আছে যেগুলো আসলে আমাদের কাছে অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো আজকের টপিকে আমরা শুরু করি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। তার মানে হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন অফ লিভার ডিউ টু ভাইরাস। তো এই ভাইরাসগুলোকে আমরা কমনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। কিছু ভাইরাসকে বলা হয় হেপাটোট্রফিক, তার মানে এই ভাইরাসগুলো আসলে লিভারেই ইনফ্লামেশন করে, এরাই আসলে কমন। আর কিছু ভাইরাস যেগুলো হেপাটোট্রফিক না, নন হেপাটোট্রফিক, তার মানে হচ্ছে এরা আমাদের শরীরে সিস্টেমিক ভাইরাল ইনফেকশন করে, সেই ইনফেকশনের পার্ট হিসেবে লিভার ইনভলভ হয়, তার মানে হেপাটাইটিস হয়। তো কমন হেপাটোট্রফিক ভাইরাসগুলো আমরা সবাই জানি, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি, সি, ই, আবার কখনো কখনো ডি ভাইরাস। এটা আসলে বি ভাইরাসের সঙ্গে হয়, এজন্য ডি ভাইরাস ছাড়া আসলে বি ভাইরাস ছাড়া ডি ভাইরাস হতে পারে না, তো এই জন্য এটা একসাথে লেখা হয়েছে। ডি ভাইরাসের আরেকটা নাম ডিফেক্টিভ ভাইরাস। ডিফেক্টিভ মানে হচ্ছে যদি কারো শরীরে বি না থাকে তাহলে সেখানে ডি হতে পারে না। ডি ভাইরাসটা একই সঙ্গে হেপাটাইটিস বি এবং ডি একই সঙ্গে হতে পারে, সেটাকে আমরা বলি কো ইনফেকশন। অথবা মনে করো কোনো পেশেন্টের আগে থেকে হেপাটাইটিস বির ইনফেকশন ছিল, তার মধ্যে নতুন করে হেপাটাইটিস ডি ঢুকে পড়লো, তখন ওটাকে আমরা বলি সুপার ইনফেকশন। আদারওয়াইজ এগুলো সবাই তোমার আইসোলেটেডলি হেপাটাইটিস করতে পারে। তো হেপাটাইটিস সি যেটা, এটা অ্যাকিউট ইনফেকশন ভেরি রেয়ার। অ্যাকিউট ইনফেকশন নিয়ে বা অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে আমরা সাধারণত আসলে পাই না। আমরা আসলে যেগুলো পাই মেইনলি সেগুলো হচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে।
আর লেস কমনলি হচ্ছে ধরো অন্যান্য ভাইরাস যেগুলো আছে, যেমন ধরো মেইনলি হিউম্যান হার্পিস ভাইরাস ফ্যামিলি, এর মধ্যে হার্পিস সিমপ্লেক্স বা সাইটোমেগালো ভাইরাস, এপস্টিন বার ভাইরাস, এরা কিন্তু সবাই আসলে হেপাটাইটিস করতে পারে। তবে এই ভাইরাসগুলো নর্মালি যারা ইমিউনো কম্পিটেন্ট হেলদি পারসন তাদের হেপাটাইটিস খুব একটা হয় না। এটা মেইনলি হয় যারা ইমিউনো কম্প্রোমাইজড, স্পেশালি যাদের এইচআইভি ইনফেক্টেড। ইভেন এইচআইভি ভাইরাস ইটসেলফও কিন্তু হেপাটাইটিস করতে পারে। এছাড়া আমরা ইদানিং কমন যেটা পাই সেটা হলো ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ইনফেকশনে তো আমরা প্রায়ই খেয়াল করে থাকবা যে এই রোগীদের হেপাটাইটিসের ফিচার পাওয়া যায়। এছাড়া এখন যেটা চলছে যে সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিনড্রোম, সার্স কোভি-2 বা সার্স মার্স, অন্যান্য যে কোনো সার্স ভাইরাস দিয়েও কিন্তু হেপাটাইটিস হতে পারে। এছাড়া ইয়েলো ফিভার, এই ধরনের ভাইরাস দিয়েও আসলে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হতে পারে, তবে এগুলো একটু লেস কমন, এরা আসলে বেশি কমন। এই যে ভাইরাসগুলো আমাদের শরীরে কিভাবে ট্রান্সমিট করে, ট্রান্সমিশনের কতগুলো রুট আছে। যেমন ধরো আমরা যদি দেখি যে রুটগুলো কি কি, একটা হচ্ছে ফিকো ওরাল, তার মানে হচ্ছে এটা কন্টামিনেটেড ওয়াটার, কন্টামিনেটেড ফুড, ড্রিঙ্ক, এদের মাধ্যমে ভাইরাসগুলো আমাদের শরীরে ঢোকে। তাহলে এখানে এই যে আমরা হেপাটোট্রপিক ভাইরাসগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো এখানকার মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুটো হচ্ছে আসলে ফিকো ওরালি ট্রান্সমিট হয়। আরেকটা হচ্ছে ব্লাড প্রোডাক্টের মাধ্যমে, ব্লাড প্রোডাক্টের মাধ্যমে ট্রান্সমিট হয় হচ্ছে হেপাটাইটিস বি এর সাথে হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস সি, এরা আসলে ব্লাড বর্ন, ব্লাড অথবা ব্লাড প্রোডাক্ট, শেয়ারিং রেজর, শেয়ারিং টুথব্রাশ, এগুলোর মাধ্যমে এরা ট্রান্সমিট হয়। আর একটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে হচ্ছে কোনো মায়ের যদি থাকে তাহলে তিনি যখন কনসিভ করবেন মায়ের থেকে বেবির হবে, তার পেটের বাচ্চার হবে, এটাকে আমরা বলি ভার্টিক্যাল ট্রান্সমিশন। এখানেও হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এরা মেইনলি ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, তবে হেপাটাইটিস বির চান্স অনেক বেশি, হেপাটাইটিস সি অতটা বেশি হয় না, তবে হয়। আর একটা সেক্সুয়াল ট্রান্সমিশনটাও এখানে তোমার হেপাটাইটিস বিতে বেশি হয়, তবে হেপাটাইটিস সিতেও হতে পারে। তাহলে ফিকোরাল, ব্লাড প্রোডাক্টের মাধ্যমে, ভার্টিক্যাল এবং সেক্সুয়াল, এভাবে আসলে হেপাটোট্রপিক ভাইরাসগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে। হেপাটাইটিস এ ভাইরাস নিয়ে কিছু কথা আছে, কারণ হেপাটাইটিস এ ভাইরাসেও অনেক সময় যেই সময়টাতে ভাইরেমিয়া থাকে, এই ভাইরেমিক পিরিয়ডের মধ্যে, ভাইরেমিয়া মানে হচ্ছে যেই সময়টাতে ভাইরাস ব্লাডে থাকে, তো এই ভাইরেমিক পিরিয়ডে অনেক সময় দেখা যায় এই সময় যদি তার ব্লাড অন্য কোনো পেশেন্টকে ট্রান্সফিউজ করা হয়, তাহলে খুব রেয়ার ক্ষেত্রে এ ভাইরাসও কিন্তু ব্লাড প্রোডাক্টের মাধ্যমে যেতে পারে। তো এগুলো মনে রাখা খুব বেশি প্রয়োজন নাই। এ এবং ই আমরা মনে রাখবো ফিকোরাল রুটে, আর বি সি মনে রাখবো হচ্ছে ব্লাড প্রোডাক্ট, ভার্টিক্যাল এবং সেক্সুয়ালি ট্রান্সমিট করে। ইনকিউবেশন পিরিয়ড সম্বন্ধে তোমাদের অবশ্যই আইডিয়া আছে, তার মানে হচ্ছে একটা ইনফেকশাস এজেন্ট কারো বডিতে ঢোকার পরে তার কতদিন পরে সিমটম প্রডিউস করবে, এই যে একটা গ্যাপ, একটা শরীরে ইনফেকশাস প্রোডাক্ট ঢুকলো, তারপরে পেশেন্টের সিমটম প্রডিউস হলো, এই মাঝখানের পিরিয়ডটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। তো এই যে হেপাটোট্রপিক ভাইরাসগুলো, এদের বেশিরভাগেরই ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 সপ্তাহ থেকে 2 মাস। তার মানে তোমার তার ফিকোরাল রুটেই ঢুকুক, তার হেমাটোজেনাস রুটেই ঢুকুক, ভার্টিক্যালি ঢুকুক, তার 2 থেকে 8 সপ্তাহের মধ্যে বা 2 মাস থেকে 2 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে ওই পেশেন্টের সিমটম প্রোডাকশন হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে হেপাটাইটিস বি বা সির ক্ষেত্রে এটা অনেক দেরিতেও পেশেন্টের সিমটম প্রকাশ পেতে পারে, প্রায় দেখো 20 থেকে 26 সপ্তাহ, মানে ধরো 5-6 মাস 7 মাস পরেও কিন্তু সিমটম নিয়ে আসতে পারে পেশেন্ট। তো এই ভাইরাসগুলো আমাদের শরীরে ঢুকলে কি হয়, যেমন ধরো একটা হলো যে আমাদের সার্কুলেশনের মাধ্যমে, যেমন যদি কোনো ফিকোরাল হয়, তার মানে হেপাটাইটিস এ আর ই, এরা তাহলে পেশেন্ট ওরালি সোয়ালো করে ফেললো, এরা গাট থেকে অ্যাবজর্পশন হয়ে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে যাবে, লিভারে গিয়ে লিভারে ইনফেকশন করবে। অথবা যেগুলো ব্লাড বর্ন, যেটা তোমার ব্লাড দিয়ে যাচ্ছে, বা ধরো সেক্সুয়ালি ট্রান্সমিট হচ্ছে, অথবা ধরো যেটা তোমার ভার্টিক্যালি ট্রান্সমিট হচ্ছে, যেটা সরাসরি সিস্টেমিক ভেইনে চলে যাচ্ছে, তো সিস্টেমিক ভেইন দিয়ে হার্টে গিয়ে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে লিভারে যাচ্ছে। তাহলে লিভারে পৌঁছানোর ওয়ে দুইটা, যেটা ফিকোরাল তারা পোর্টাল ব্লাডের মাধ্যমে যাচ্ছে, আর যারা ফিকোরাল না তারা সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে লিভারে যাচ্ছে। এরপরে যেটা হয়, এই ভাইরাসগুলো সাধারণত দুইটাভাবে লিভার ইনজুরি করে। তো একটা হচ্ছে ইমিউন মিডিয়েটেড, তার মানে ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয়, এই রিয়াকশানের দরুন আসলে হেপাটাইটিস হয়, এটাই আসলে মেইন। হেপাটাইটিস এ, বি, তারপরে তোমার হচ্ছে ই, এরা আসলে সবাই মেইনলি ইমিউন মিডিয়েটের মাধ্যমেই লিভার ড্যামেজ করে থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই ভাইরাসগুলো সরাসরি লিভারকে আক্রমণ করতে পারে, এদের সংখ্যা খুবই কম,
তবে হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে সরাসরি লিভার সেল ড্যামেজ হতে পারে ইমিউন মেডিয়েটেড ছাড়াও। তো সরাসরি যখন লিভার সেল ড্যামেজ করে সেটাকে আমরা বলি সাইটোপ্যাথিক। কোনো কোনো জায়গাতে হেপাটাইটিস এ ভাইরাসকেও সাইটোপ্যাথিক বলা হয়েছে, তবে ইমিউন মেডিয়েটের পক্ষেই বেশি। তাহলে আমরা ভাইরাল হেপাটাইটিস যেগুলো বললাম হেপাটোট্রপিক, তার মধ্যে শুধুমাত্র হেপাটাইটিস সি ছাড়া এবং স্পেশাল ক্ষেত্রে হেপাটাইটিস এ ছাড়া বাকিরা আসলে যে লিভার ড্যামেজটা করে বা হেপাটাইটিস করে এটা কিন্তু ইমিউন মেডিয়েটেড। আর সি ভাইরাসটা ইমিউন মেডিয়েটের পাশাপাশি এরা সাইটোপ্যাথিক, তার মানে সরাসরি নিজেরা লিভার সেলকে ড্যামেজ করতে পারে। এখন একটা ভাইরাস কারো শরীরে যদি ঢোকে তাহলে স্পেকট্রাম অফ ডিজিজ মানে পেশেন্টটার কী কী হতে পারে। একটা হতে পারে যে পেশেন্ট জানতেই পারলো না যে তার শরীরে ভাইরাস ঢুকে গেছে, এটাকে আমরা বলি অ্যাসিমটোমেটিক ইনফেকশন, যে কখন তার শরীরে ভাইরাস ঢুকে গেল, তার ইমিউনিটি ভাইরাসটাকে কিল করে ফেললো, হয়তো ভাইরাসকে ক্লিয়ার করে ফেললো, রোগী বুঝতেই পারলো না। হয়তো যদি কোনো কারণে তাকে স্ক্রিনিং করা হয় যে তার ভাইরাস ইনফেকশন হয়েছিল কি না, তাহলে হয়তো ধরা পড়বে, তাহলে হতে পারে অ্যাসিমটোমেটিক ইনফেকশন। আরেকটা হতে পারে অ্যানিকটেরিক হেপাটাইটিস। ইকটেরাস শব্দটা তোমরা জন্ডিস ক্লাসে পড়েছো, ইকটেরাস মানে জন্ডিস, তার মানে এমন একটা হেপাটাইটিস লিভারে ইনফ্লামেশন হচ্ছে কিন্তু রোগের জন্ডিস হচ্ছে না। তার মানে পেশেন্টের সিমটম থাকতে পারে, হেপাটাইটিসের সিমটম থাকতে পারে। তোমরা যদি বায়োকেমিক্যাল পরীক্ষা করো, বায়োকেমিক্যাল পরীক্ষা করলে হেপাটাইটিসের এভিডেন্স পাওয়া যাবে, তার মানে ট্রান্স অ্যামাইনেস, এএলটি, এএসটি এগুলো করলে বেশি পাওয়া যাবে, কিন্তু পেশেন্টের বিলিরুবিন বাড়বে না। তো এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি অ্যানিকটেরিক হেপাটাইটিস। তাহলে এভাবেও কিন্তু হইতে পারে কারো। মোস্ট কমনলি আমরা যেটা পাই, আমরা ক্লিনিক্যালি যেটা পাই সেটা আসলে ইকটেরিক হেপাটাইটিস। তার মানে হচ্ছে পেশেন্টের জন্ডিস হয়, পেশেন্টের হেপাটাইটিস হয়, হেপাটাইটিসের দরুন পেশেন্টের জন্ডিস হয়। তো এই যে পেশেন্টের ইকটেরিক হেপাটাইটিস যাদের হয় তাদের আউটকামটা কেমন হয়, তাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রায় ধরো 95 থেকে 98% ক্ষেত্রেই এই ইকটেরিক হেপাটাইটিসগুলো সেলফ লিমিটিং, তার মানে এরা ভালো হয়ে যায়, পেশেন্ট রিকভার করে যায়, হেপাটাইটিস রিজলভ করে যায়। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায়, স্পেশালি হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে জন্ডিসটা একবার ভালো হয়ে গেল, কিছুদিন ভালো থাকলো, 5 দিন 7 দিন 10 দিন 1 সপ্তাহ, আবার ইকটেরাস হলো, আবার ভালো হলো, এইভাবে 6 মাস পর্যন্ত বা 6 মাসের উপরেও থাকতে পারে। তখন সেটাকে আমরা বলি রিল্যাপসিং হেপাটাইটিস। আরেকটা হচ্ছে যখন এই লিভার সেলে ইনজুরি হয়, ইনফ্লামেশন হয়, তখন কিন্তু ইডেমা হয়। ইডেমা হলে তোমার লিভার সেলের মাঝখানে দিয়ে যে বাইল ক্যানালিকুলাই, এই বাইল ক্যানালিকুলাইগুলো কিন্তু ব্লকেজ হয়। তো ব্লকেজ হলে এটাকে আমরা বলি ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। এখানে বোধহয় একটা স্পেলিং মিস্টেক আছে। তো এই ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস তখন হলে পেশেন্টের কোলেস্টেটিক হেপাটাইটিস বা অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করে। তখন পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে পেশেন্টের ইন্টেন্স ইচিং হয়, পেশেন্টের পেইল স্টুল হয়, তারপর হচ্ছে খুবই ডার্ক ইউরিন হয়, এগুলো নিয়েও প্রেজেন্ট করতে হবে। কাজেই ভাইরাল হেপাটাইটিস ইউজুয়ালি কোলেস্টেটিক হওয়ার কথা না, তবে কোনো কোনো পেশেন্টের কোলেস্টেটিক হেপাটাইটিসও হতে পারে। এটাও স্পেশালি এ ভাইরাস দিয়ে হয়, তবে অন্যান্য ভাইরাস দিয়েও হতে পারে। আর একটা হলো কিছু কিছু পেশেন্ট এই যে তোমার ইমিউন মেডিয়েটেড ইনসাল্টটা লিভারে হলো, এই ইমিউন মেডিয়েটেড ইনসাল্টটা এত বেশি হয় যে লিভার তার কম্পেনসেটরি মেকানিজম দিয়ে লিভারকে প্রোটেক্ট করতে পারে না, তখন পেশেন্টের হেপাটিক ফেইলিউর ডেভেলপ করে। হেপাটিক ফেইলিউর মানে হচ্ছে ইন দ্য ফর্ম অফ ধরো এনকেফেলোপ্যাথি, তার মানে ব্রেইনে ইনভলভ হচ্ছে, পেশেন্ট অল্টার বিহেভিয়ার, সেমি কন্ট্রাস, আনকন্ট্রাস এগুলো হতে পারে, অথবা হতে পারে কোয়াগুলোপ্যাথি, যে তার কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি করার যে লিভার থেকে তৈরি হয়ে যায় এতই কম তৈরি হচ্ছে যে পেশেন্টের ব্লিডিং ডায়াথেসিস নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। অথবা ফেইলুরটা এমন হতে পারে যে আমরা সবাই জানি যে লিভার অ্যালবুমিন তৈরি করে, অ্যালবুমিন তৈরিটা একেবারেই কমে গেল, তখন কিন্তু পেশেন্ট অ্যাকিউট হেপাটাইটিসের পেশেন্টরাও অ্যাসাইটিস, ইডেমা এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। কাজেই পেশেন্ট ইকটেরিক হেপাটাইটিসটা সেলফ লিমিটিং হতে পারে, এটা রিল্যাপসিং হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোলেস্টেটিক হতে পারে, আর কারো কারো ক্ষেত্রে কিন্তু হেপাটিক ফেইলুর ইন দ্য ফর্ম অফ এনকেফেলোপ্যাথি, কোয়াগুলোপ্যাথি অর অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরেকটা গ্রুপ হচ্ছে যে কিছু কিছু হেপাটাইটিস, আমরা হেপাটোট্রপিক যেগুলো ভাইরাস পড়েছি এর মধ্যে কিছু কিছু হেপাটাইটিস, স্পেশালি হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, তো এরা আসলে ক্রনিসিটি ডেভেলপ করে, যে অ্যাকিউট ইনফেকশানটা হয়তো ঠিক হয়ে যায়, সাবসাইড করে যায়, কিন্তু ভাইরাস ক্যারি করতেই থাকে, বডিতে ভাইরাসের অ্যাক্টিভিটি থাকতেই থাকে, তখন সেটাকে আমরা যখন এই ডিউরেশনটা 6 মাসের উপরে চলে যায় তখন সেটাকে আমরা ক্রনিক হেপাটাইটিস বলি। তো হেপাটাইটিস সির ক্ষেত্রে ক্রনিসিটি ডেভেলপমেন্টের চান্স অনেক বেশি। বলা হয় যে যাদের
হেপাটাইটিস সি ইনফেকশন হয় তাদের দেখা যায় 80%-এর উপরে বা কোনো কোনো ক্ষেত্রে 85% পেশেন্ট কিন্তু আসলে ক্রনিসিটি ডেভেলপ করে, মানে ক্রনিক হেপাটাইটিস। আর হেপাটাইটিস বির ক্ষেত্রে সংখ্যাটা এত বেশি না, ধরা হয় যে হেপাটাইটিস বি প্রায় 95% পেশেন্টই অ্যাকিউট ভালো হয়ে যায়, 5% বা কোনো কোনো ক্ষেত্রে 5 to 10% ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করতে পারে। যাদের ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করে সেখান থেকে এক সময় লিভার ফাইব্রোসিস হয়, লিভার সিরোসিস হয়, সেখান থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা, এগুলোও কিন্তু সিকোয়েন্সিয়ালি হতে পারে। ইদানিং আরেকটা জিনিস বলা হয় যে হেপাটাইটিস ই ভাইরাস, যেটা আসলে সবসময় অ্যাকিউট হেপাটাইটিস করে, তবে হেপাটাইটিস ই ভাইরাসের একটা ভ্যারিয়েন্ট আছে হেপাটাইটিস ইর টাইপ 3 যেটা, সেটা দিয়ে কোনো কোনো ক্ষেত্রে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে কখনো কখনো ক্রনিক হেপাটাইটিস ইভেন সিরোসিসও ডেভেলপ করতে পারে। এটা রেয়ার, এটা আসলে না বললেও চলে, তারপরেও জেনে রাখা ভালো। তাহলে দিজ আর দ্য স্পেকট্রাম, পেশেন্ট মে হ্যাভ অ্যাসিমটোমেটিক ইনফেকশন, পেশেন্ট মে হ্যাভ অ্যানিকটেরিক হেপাটাইটিস, patient may have ecteric hepatitis, or patient may go into phase of chronic hepatitis. এখন অ্যাকিউট হেপাটাইটিসে, অ্যাকিউট হেপাটাইটিস যখন পেশেন্ট আমাদের কাছে আসে, মানে আসলে কি হিস্ট্রি নিয়ে আসে, তো হিস্ট্রি যদি আমরা চিন্তা করি তাহলে হিস্ট্রি আমরা দুভাগে বলতে পারি। একটা হলো কিছু হিস্ট্রি থাকে হেপাটিক, আর কিছুকে আমরা বলতে পারি এক্সট্রা হেপাটিক। তো হেপাটিক হিস্ট্রি হচ্ছে পেশেন্টের অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে জন্ডিস ডেভেলপ করার আগেই তার দেখা যায় যে কয়েকদিন, 3 দিন, 5 দিন, 7 দিন বা বড়জোর 2 সপ্তাহ পর্যন্ত তার কিছু নন স্পেসিফিক আদার ভাইরাল ইনফেকশানে যে সিমটমগুলো হয় সেই সিমটমগুলো হতে পারে। যেমন ধরো ফিভার, হেডেক, বডি এক, মাইলজিয়া, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, এগুলো হতে পারে। এই কন্ডিশনটাকে, এই স্টেজটাকে আমরা প্রি একটেরিক বলি। তার মানে হচ্ছে পেশেন্টের এখনও জন্ডিস ডেভেলপ করে নাই, কিন্তু এই সিমটমগুলো হচ্ছে। এই সিমটমগুলো খুবই নন স্পেসিফিক, কারণ এগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়েও হতে পারে, রাইনো ভাইরাস দিয়ে হতে পারে, অন্যান্য ভাইরাস দিয়ে হতে পারে। এরপরে পেশেন্ট যখন জন্ডিস ডেভেলপ করে তখন আমরা সেটাকে ইকটেরিক ফেজ বলি। তখন পেশেন্ট এসে বলবে যে আমার এরকম চোখ হলুদ হয়ে যাচ্ছে, আমার পেশাব হলুদ হয়ে যাচ্ছে, তুমি ক্লিনিক্যালি তখন এক্সামিনেশন করে জন্ডিস পাবা। ওই কন্ডিশনটাকে বলা হয় ইকটেরিক ফেজ। আর এরপরে আমরা যেগুলো আগে আলাপ করলাম, যদি পেশেন্ট কমপ্লিটলি সেলফ লিমিটিং রেজলিউশন হয়ে যেতে পারে, পেশেন্ট রেজলিউশন না হয়ে কমপ্লিকেশন হতে পারে, রিল্যাপসিং হতে পারে, কোলেস্টেটিক হতে পারে, অ্যাকিউট হেপাটিক ফেলিউর, ইভেন পেশেন্ট মে গো ইনটু ক্রনিক হেপাটাইটিস। তো হেপাটাইটিসের পেশেন্টের এই লিভার ম্যানিফেস্টেশন ছাড়াও কিছু এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন অনেক সময়ই পাওয়া যায়। এগুলো সব ভাইরাস দিয়েই হয়, তবে এটা হেপাটাইটিস সি ভাইরাসে বেশি হয়, হেপাটাইটিস এতেও হয়, অন্যান্য হেপাটাইট্রপিক ভাইরাসেও হতে পারে। কিছু ধরো ডার্মাটোলজিক ম্যানিফেস্টেশন, যেমন ধরো স্কিনে র্যাশ হতে পারে, তারপরে ধরো র্যাশ মানে এটা হচ্ছে ভাস্কুলাইটিক র্যাশ না, অর্ডিনারি র্যাশ। আবার ভাস্কুলাইটিস, লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস বলে, ভাস্কুলাইটিস থেকে র্যাশ হতে পারে। এছাড়া অনেক সময় যেটা হতে পারে স্কিন এক্সকোরিয়েশন হতে পারে, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, তার মানে স্কিনে ভাস্কুলাইটিক বা নন ভাস্কুলাইটিক র্যাশ হতে পারে, স্কিন এক্সকোরিয়েশন, এক্সফোলিয়েশন, চামড়াগুলো উঠে যাচ্ছে, যেমন ড্রাগ রিয়াকশানে যেমন হয়, এই ধরনের টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস হতে পারে। মাস্কুলোস্কেলিটাল যদি আমরা চিন্তা করি, পেশেন্টের আর্থ্রালজিয়া, ইভেন আর্থ্রাইটিসও কিন্তু হতে পারে। পেশেন্টের হেপাটাইটিস, যে কোনো হেপাটাইটিস ভাইরাস দিয়ে কিন্তু গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, পেশেন্টের মায়োকার্ডাইটিস হতে পারে, পেশেন্টের নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, যেমন ধরো অপটিক নিউরাইটিস, ইভেন ট্রানভার্স মাইলাইটিস, আদার নিউরাইটিস, মোনোনিউরাইটিস আর পলিনিউরাইটিস, এগুলো নিয়েও কিন্তু পেশেন্ট আসতে পারে। পেশেন্টের কোলেসিস্টাইটিস, অ্যাক্যালকুলাস, তার মানে গল ব্লাডারে স্টোন নাই, এই ধরনের অ্যাক্যালকুলাস কোলেসিস্টাইটিস নিয়ে স্পেশালি হেপাটাইটিস এতে হয়, এটা কিন্তু হতে পারে। আবার কোনো কোনো পেশেন্টের কিছু হেমাটোলজিক অ্যাবনর্মালিটি, যেমন ধরো বিভিন্ন ধরনের সেল লাইন কমে যাওয়া, যেমন শুধু প্লাটিলেট কমে যেতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া, বা ধরো শুধু রেড সেল কমে যেতে পারে, পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া, অথবা অ্যাজ এ হোল বোন ম্যারোটাই অ্যাপ্লাসিয়া হয়ে 3 ধরনের সেল লাইনই কমে যেতে পারে। তাহলে এই ধরনের এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন কিন্তু হেপাটাইটিস থেকেও হতে পারে। আমরা যখন এই পেশেন্টটাকে এক্সামিনেশন করব তখন আমরা কী পাবো? তো আমরা যদি জেনারেল এক্সামিনেশন করি, এটা ডিপেন্ড করবে তুমি কখন পেশেন্টটাকে দেখছো। অ্যানিকটেরিক ফেজে তুমি আসলে তেমন কিছু পাবা না, হয়তো পেশেন্টের একটু ফিভার থাকবে, তার টেম্পারেচার বেশি পেতে পারো, একটু ট্যাকিকার্ডিয়া পেতে পারো, বেশি ভমিটিং হলে একটু ডিহাইড্রেশন পেতে পারো, এছাড়া কিন্তু তেমন কিছু পাওয়া যাবে না। আবার যদি ইকটেরিক ফেজে হয়, তাহলে ইকটেরিক ফেজে তুমি টেম্পারেচারের পাশাপাশি পেশেন্টকে আমরা জন্ডিস পাবো, কখনো কখনো লিম্ফ্যাডেনোপ্যাথি, সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, এগুলো পেতে পারি। যদি পেশেন্টের এর সঙ্গে কোলেস্টেটিক ফিচার থাকে, তাহলে পেশেন্টের প্লুরাইটাস থাকতে পারে, তাহলে প্লুরাইটাস হলে তার স্কিনে বিভিন্ন জায়গায় এক্সকোরিয়েশনের বা স্ক্র্যাচ মার্কস পেতে পারো, এগুলো আমরা পেতে পারি।
আবার যদি পেশেন্ট মনে করো কমপ্লিকেশন ডেভেলপ করে যে এনকেফালোপ্যাথি, তখন আমরা এক্সামিনেশন করলে অল্টার্ড বিহেভিয়ার, ইডেমা, শরীরে বিভিন্ন জায়গায় কোয়াগুলোপ্যাথির জন্য ব্লিডিং ম্যানিফেস্টেশন এগুলো কিন্তু পেতে পারি। কাজেই জেনারেল এক্সামিনেশনে বা সিস্টেমিক এক্সামিনেশনে ফাইন্ডিংগুলো ডিপেন্ড করবে আমি কোন অবস্থায় রোগীটাকে দেখছি। তো এমনি ইন জেনারেল যখন হেপাটাইটিস হয় তখন আমরা জেনারেল এক্সামিনেশনে পেশেন্টের জন্ডিস পেতে পারি। এরপরে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কী পেতে পারি? অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসে আমরা যেটা পেতে পারি যে এনলার্জ টেন্ডার লিভার, মানে লিভার খুব বড় হয় তা না, ধরো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বা জাস্ট পালপেবল একটা লিভার এবং লিভারটা টেন্ডার হয়, তাহলে টেন্ডার হেপাটোমেগালি পেতে পারি। এছাড়া যদি পেশেন্টের কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে, ফেইলুর ডেভেলপ করে, তখন কিন্তু পেশেন্ট অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। আবার এমনিতেও ধরো অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসেও দেখা যায় প্রায় ধরো 20 থেকে 30% ক্ষেত্রে কিন্তু স্প্লিনোমেগালি পাওয়া যায়। তখন আমরা সন্দেহে পড়ে যাই যে এটাকে আসলে আমরা সিএলডি ডিল করতেছি নাকি আসলে অ্যাকুট হেপাটাইটিসের অংশ। তবে অ্যাকুট হেপাটাইটিসেও প্রায় 20% বা 30% ক্ষেত্রে কিন্তু স্প্লিনোমেগালি পাওয়া যেতে পারে। কমপ্লিকেশন কী হতে পারে আমরা একটু আগে আলাপ করে ফেলেছি যে তার এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন যেগুলো ছিল সেগুলো, বা ধরো হেপাটিক আমরা যখন ইকটেরিক আলাপ করলাম সেখানে আমরা বলে ফেলেছি যে কমপ্লিকেশনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে বলতে পারি: হেপাটিক কমপ্লিকেশন, অ্যাকিউট হেপাটিক ফেইলুর আর ক্রনিক লিভার ডিজিজ। তো কোলেস্টেটিক হেপাটাইটিস, রিল্যাপসিং হেপাটাইটিস এগুলো কোনো বইতে কমপ্লিকেশনের মধ্যে বলে দেওয়া, তোমরা এটা কমপ্লিকেশনের মধ্যেও বলতে পারো, অথবা চাইলে এটা আসলে একটা ইকটেরিক হেপাটাইটিসের অংশ হিসেবেও বলতে পারো। তবে এই দুটো ডেফিনেটলি কমপ্লিকেশন যে পেশেন্ট অ্যাকিউট লিভার ফেইলুর, এখান থেকে মর্টালিটি খুবই হাই, অথবা পেশেন্ট আলটিমেটলি হেপাটাইটিস বি বা সি স্পেশালি এদের ক্ষেত্রে ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করতে পারে। আর এক্সট্রা হেপাটিক আমরা এগুলো এর আগে যেগুলো বলে আসলাম, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস, মায়োকার্ডাইটিস, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এগুলো কিন্তু পেশেন্টের অ্যাকিউট হেপাটাইটিসের থেকে কমপ্লিকেশন হিসেবে আসতে পারে। এরপরে আসা হচ্ছে আমাদের অ্যাকিউট হেপাটাইটিসের পেশেন্ট সাসপেক্ট করলে কনফার্ম করতে গেলে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনগুলোকে আমরা একটু ভাগ করে যদি বলি, তাহলে ধরো একটা করতে পারি যে আমরা হেপাটাইটিস যে আছে এটা আমরা ডকুমেন্ট করতে পারি। তাহলে হেপাটাইটিস ডকুমেন্ট করতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের একটা সিরাম বিলিরুবিন করতে হবে। তাহলে সিরাম বিলিরুবিন বাড়বে, হেপাটোসেলুলার জন্ডিসে কনজুগেটেড বিলিরুবিনও বাড়ে, আনকনজুগেটেড বিলিরুবিনও বাড়ে। কাজেই বিলিরুবিন বেশি হবে বোথ কনজুগেটেড আর আনকনজুগেটেড। এরপরে যে যদি লিভার সেল ইনজুরি হয় তাহলে আমরা জানি যে ট্রান্স অ্যামাইনেজ বাড়বে। কাজেই পেশেন্টের যদি আমরা এএলটি করি তাহলে এএলটি উইল বি হাই। আমরা সাধারণত 5 টাইমসের উপরে না গেলে আমরা বলি না অ্যাকুট হেপাটাইটিস, তাহলে 5 টাইমসের উপরে হবে। নর্মালি ধরো 40 যদি রেফারেন্স রেঞ্জ ধরি, এখানে তোমার 200-র উপরে, এবং এটা অনেক বেশি হতে পারে, 500, 1000, 2000, 4000, 5000 পর্যন্ত এএলটি বাড়তে পারে। যদি কোনো পেশেন্টের কনকমিটেন্ট কোলেস্টেটিক হেপাটাইটিস ডেভেলপ করে তাহলে কিন্তু এই এএলটির পাশাপাশি তার অ্যালকালাইন ফসফেটেজও বাড়বে। তাহলে আমার হেপাটাইটিস ডকুমেন্ট করার জন্য কিন্তু এতটুকুই সাফিসিয়েন্ট যে আমি বিলিরুবিন বেশি পেলাম আর হচ্ছে আমরা এএলটি বেশি পেলাম। এছাড়া আমরা যেটা করতে পারি, আমরা যদি কনফিউশন ডায়াগনস্টিক ডাইলেমা থাকে, আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে হেপাটাইটিসটা প্রমাণ করতে পারি যে তার অ্যাকুট হেপাটাইটিসের কিছু স্পেশাল ফিচার আছে। এটা আমরা দেখতে পারি যে হ্যাঁ পেশেন্টের অ্যাকুট হেপাটাইটিস হলো কিনা। আলট্রাসোনোগ্রাফি আরও করা হয় অনেক সময় ক্রনিক লিভার ডিজিজ থেকে আলাদা করার জন্য, যে এটা আসলে কি আমরা সিএলডি ডিল করতেছি কিনা, আন্ডারলাইং সিএলডি ছিল কিনা, সেগুলোও কিন্তু আলট্রাসোনোগ্রাফি দিয়ে আলাদা করে ফেলা সম্ভব। অথবা যে রোগীগুলোর কোলেস্টেটিক হেপাটাইটিস থাকে তো ওদের অনেক সময় সন্দেহ হতে পারে যে এটা কি আসলে অবস্ট্রাকটিভ জন্ডিস কিনা, তখন আলট্রাসোনোগ্রাফি খুবই ভালো একটা ইনভেস্টিগেশন। এটা করে আমরা বিলিয়ারি অবস্ট্রাকশন আছে কিনা সেটা আলাদা করে ফেলতে পারি। এরপরে লিভার সিনথেটিক ফাংশন, আমরা অ্যাকিউট হেপাটাইটিসে লিভারের সিনথেটিক ফাংশন দেখার জন্য স্পেশালি 2টা পরীক্ষা করে থাকি। একটা হচ্ছে প্রথম মিন টাইম। আমরা জানি যে প্রথম মিন টাইম যদি লিভার কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি না করতে পারে তাহলে প্রথম মিন টাইম বেড়ে যাবে। তাহলে যদি কোনো পেশেন্টের প্রথম মিন টাইম বেড়ে যায় তখন আমরা ধরে নিতে পারি যে পেশেন্টের লিভার সিনথেটিক ফাংশনটা ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে। অথবা যাদের একটু বেশি দিন হেপাটাইটিস থাকে, ধরো 3 সপ্তাহ, 4 সপ্তাহ বা 1 মাস পার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সিরাম অ্যালবুমিন করতে পারি। আমরা জানি অ্যালবুমিন লিভার থেকে তৈরি হয়, কাজেই আমরা যদি অ্যালবুমিন পরীক্ষা করি দেখব যে অ্যালবুমিন কম। তাহলে হাই প্রথম মিন টাইম এটাও যেমন ইন্ডিকেট করে ইম্পেয়ার্ড লিভার সিনথেটিক ফাংশন, অনুরূপভাবে যদি অ্যালবুমিন কমে যায় তখনও এটা ইন্ডিকেট করে যে তোমার লিভার সিনথেটিক ফাংশনটা কমে গিয়েছে। এরপরে হচ্ছে আমাদের কজ দেখতে হবে যে পেশেন্টের হেপাটাইটিসটা কেন হলো। তো কজ দেখতে গেলে আমরা সেরোলজি করতে পারি। সেরোলজি মানে আমরা ভাইরাসের অ্যান্টিজেন দেখব, না হলে অ্যান্টিবডি দেখব। আর পিসিআর করতে পারি। পিসিআর মানে ধরো আমরা যে হেপাটোট্রপিক ভাইরাসগুলো দেখলাম, যে ধরো হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এগুলো সবাই আসলে কিন্তু আরএনএ ভাইরাস, এক্সেপ্ট হেপাটাইটিস বি, এরা ডিএনএ ভাইরাস।
কাজে এই যে ভাইরাসের আরএনএ বা ডিএনএ যেগুলো আছে, এগুলো যদি আমরা ডকুমেন্ট করতে যাই পলিমারের চেইন রিয়াকশনের মাধ্যমে, দ্যাট উইল বি ডেফিনিট যে হ্যাঁ তার এই ভাইরাসটা দিয়েই হয়েছে। কাজে আমরা ইনভেস্টিগেশনগুলো এখানে কজ দেখার জন্য আমরা সেরোলজি এবং পিসিআর করে দেখতে পারি। তো সেরোলজি নিয়ে আমরা একটু কথা বলি। সেরোলজি হচ্ছে আমরা যেটা বললাম যে অ্যান্টিজেন দেখতে পারি অথবা অ্যান্টিবডি দেখতে পারি। এখানে একটু এই লেখাগুলো তোমাদের একটু খেয়াল করতে হবে। অ্যান্টিজেন আসলে ডায়াগনোসিস পারপাসে অ্যান্টিজেন খুব বেশি দেখা হয় না, তারপরেও এই দুইটা অ্যান্টিজেন কমার্শিয়ালি অ্যাভেলেবল করা যেতে পারে। একটা হচ্ছে HBsAg। হেপাটাইটিসের যে অ্যান্টিজেন অ্যান্টিবডি লেখা হয় এগুলো একটু খেয়াল করবা, সবসময় কিন্তু 3টা অক্ষর দিয়ে লেখা হয়। এখানে দেখো 3টা অক্ষর, এবং এই মাঝখানে যে অক্ষরটা লেখা হয় এটা হচ্ছে ওই ভাইরাসটা মিন করে। যে এখানে বি লেখা মানে হচ্ছে এটা বি ভাইরাস, এখানে বি লেখা মানে বি ভাইরাস। তার মানে এই দেখো যেখানে অ্যান্টিজেন লেখো আর অ্যান্টিবডি লেখো, মাঝখানের অক্ষরটা হচ্ছে ওই ভাইরাসকে ডিনোট করে, এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটারের। তাহলে আমরা হেপাটাইটিস বি ভাইরাসের জন্য বি ভাইরাসের HBs হচ্ছে সারফেস, তাহলে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন করতে পারি। আর একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেন করতে পারি। তো আমরা যখন হেপাটাইটিস বি পড়ব তখন এগুলো নিয়ে আরও ডিটেল আলোচনা করব। তবে আমরা এটুকু জেনে রাখি যে আমরা হেপাটাইটিস বির সারফেস অ্যান্টিজেন করতে পারি, অ্যান্টিজেন করতে পারি। এখানে আমরা একটু আগে বললাম যে ডায়াগনোসিসের জন্য মেইনলি অ্যান্টিবডি করা হয়। কেন? কারণ এই সারফেস অ্যান্টিজেনটা কারো যদি থাকে, হ্যাঁ তুমি বলতে পারো যে তার হেপাটাইটিস বি আছে, কিন্তু তুমি বলতে পারো না যে তার এই HBsAg দিয়েই এইবারের জন্ডিসটা হয়েছে কিনা, কারণ তার এই HBsAg ক্রনিক ইনফেকশনের জন্যও থাকতে পারে, ইনঅ্যাক্টিভ ক্যারিয়ারের জন্যও থাকতে পারে। কাজেই এই শুধুমাত্র প্রেজেন্স অফ HBsAg কখনোই বলতে পারবে না যে তার এবারকার জন্ডিসটা বি ভাইরাস দিয়ে হয়েছে। এজন্য আমাদের অ্যান্টিবডি করে আলটিমেটলি প্রমাণ করতে হয়। অনুরূপভাবে অ্যান্টিজেন যেটা করা হয় হেপাটাইটিস বির, এটা কিন্তু আসলে রোগ ডায়াগনোসিসের জন্য করা হয় না, এটা আসলে মেইনলি করা হয় ক্রনিক হেপাটাইটিস যে ভাইরাসের অ্যাক্টিভিটি আছে কিনা। যাদের অ্যান্টিজেন পজিটিভ থাকে তাদেরকে আমরা দুইটাভাবে বলতে পারি। একটা বলতে পারি যে ভাইরাসটা অ্যাক্টিভলি লিভারের মধ্যে রেপ্লিকেট করতেছে, তখন অ্যান্টিজেন পজিটিভ হবে। আবার এটা নেগেটিভ হয়েও অ্যাক্টিভলি রেপ্লিকেটিং হইতে পারে, সেটা হচ্ছে যদি ভাইরাস মিউট্যান্ট হয়, তো সেটা আলাদা ইস্যু। এরপরে মেইনলি হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি হচ্ছে দেখো, অ্যান্টিবডি আসলে যখন আসলে হেপাটাইটিস শুরু হয় অ্যান্টিবডি কিন্তু তখনই আসলে তৈরি হওয়া শুরু হয়ে যায়। এবং অ্যান্টিবডি সাধারণত 2 ধরনের অ্যান্টিবডি তৈরি হয় আমরা জানি। যে প্রথম দিকে যেগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলি ইমিউনোগ্লোবুলিন এম, আর একটু পরে যেগুলো তৈরি হয় এবং অনেক দিন থাকে সেগুলোকে আমরা বলি ইমিউনোগ্লোবুলিন জি। তো ইমিউনোগ্লোবুলিন এম যেগুলো, এই অ্যান্টিবডিগুলো সাধারণত দেখা যায় 3 মাস, 4 মাস, 5 মাস, সর্বোচ্চ 6 মাস, এরপরে সাধারণত থাকে না। কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি যেটা তৈরি হয় সেটা কিন্তু আসলে অনেক দিন, ইভেন লাইফ লং থেকে যায়। হেপাটাইটিস সি ভাইরাসের অ্যান্টিবডি যেটা, সেটা আসলে একটু পরে ডেভেলপ করে, মানে অ্যাকিউট হেপাটাইটিস অনেক সময়, যেহেতু আসলে সি ভাইরাস দিয়ে অ্যাকিউট হেপাটাইটিস হয় না খুব বেশি, হইলেও সি ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে। কাজেই অনেক সময় দেখা যায় তোমার সাসপেক্ট হলো সি ভাইরাস দিয়ে হচ্ছে কি না, HCV করে দেখলা যে নেগেটিভ, তখনই আসলে বলে ফেলা যায় না যে সি ভাইরাস দিয়ে হয়নি, তখন আসলে PCR করে দেখতে হয় সি ভাইরাসের RNA আছে কিনা। তাহলে দেখো আমরা এই অ্যান্টিবডিগুলো কীভাবে লিখি, দেখো এখানে HAV এটা ইন্ডিকেট করে হেপাটাইটিস এ ভাইরাস, আর প্রথমে অ্যান্টি দেওয়া, তার মানে অ্যান্টি HAV, তার মানে হেপাটাইটিস এ ভাইরাসের অ্যাগেনস্টে অ্যান্টিবডি। যদি তুমি কোনো পেশেন্টকে হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে সাসপেক্ট করো যে হেপাটাইটিস হয়েছে, আমরা ডেফিনেটলি IgMটা করব, কারণ আমাদের দেশে তোমার পেডিয়াট্রিক গ্রুপে হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশনটা এত বেশি কমন যে ধরেই নেওয়া হয় যে সবারই, তুমি যদি শুধু লিখে দাও যে HAV এটার অ্যান্টিবডি করতে, তখন তারা আসলে IgM IgG আলাদা করে দেখবে না, অ্যাজ এ হোল দেখবে, তখন পজিটিভ আসবে। ওটা দিয়ে তুমি বলতে পারবে না যে আসলে তার অ্যাকিউট হেপাটাইটিস কিনা। কাজে অ্যাকিউট হেপাটাইটিস ইন্ডিকেট করতে গেলে বা বুঝতে গেলে আমাদের ডেফিনেটলি অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস IgM করতে হবে। আর IgG যদি তুমি কারো পাও তাহলে ধরে নিতে হবে পাস্ট ইনফেকশন, এবং এটা ইন্ডিকেট করে যে সে কিন্তু ইমিউন, তার আর কখনো হেপাটাইটিস এ দিয়ে জন্ডিস হবে না। তো অনুরূপভাবে ই ভাইরাসের ক্ষেত্রেও তাই। ই ভাইরাসটা পেডিয়াট্রিক গ্রুপে একটু কম হয়, সাধারণত একটু বড়দের হয়, কিন্তু এমন না যে বাচ্চাদের হবে না, বাচ্চাদেরও হতে পারে। তো ই ভাইরাসেরও একই কথা, HEV এখানে 3টা অক্ষর দিয়ে লিখলাম, মাঝখানেরটা ভাইরাস, এবং হেপাটাইটিস ই ভাইরাসের অ্যাকিউট দেখতে গেলে IgM, আর IgG যদি কারো পেয়ে যাও তাহলে ধরে নিতে হবে পাস্ট ইনফেকশন।
এইটা দেখো, এটা হলো আমরা বি ভাইরাসের দেখো এখানে দুইটা অ্যান্টিজেন আমরা বলেছিলাম, সারফেস অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন। হেপাটাইটিস বির আর একটা অ্যান্টিজেন আছে, সেটাকে আমরা বলি কোর অ্যান্টিজেন, সি অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটা আসলে ব্লাডে কখনো আসে না, এটা লিভার সেলের মধ্যে থাকে, কিন্তু ওইটার এগেনস্টে যখন অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিটা কিন্তু ব্লাডে আসে। তাহলে এখানে দেখো অ্যান্টি এইচবিসি, এই বিটা হচ্ছে ভাইরাস, এই সিটা কিন্তু ভাইরাস না, তার মানে হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন। তাহলে এই হেপাটাইটিস বির কোর অ্যান্টিজেনের অ্যাগেনস্টে অ্যান্টিবডি, এবং সেটা যদি আইজিএম টাইপ হয় তাহলে আমরা বলতে পারবো যে এই পেশেন্টের অ্যাকিউট হেপাটাইটিস হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তুমি কোনো রোগের জন্ডিস পেলা, তার এইচবিএসসি পজিটিভ পেলা, বলে দিলে যে আপনার হেপাটাইটিস বি দিয়ে হয়েছে, এমন নাও হতে পারে। এমন হতে পারে যে সে আসলে হেপাটাইটিস বির ক্যারিয়ার, তার এখনকার হেপাটাইটিসটা হেপাটাইটিস এ দিয়ে হয়েছে বা ই দিয়ে বা অন্য কোনো কারণে হয়েছে। কাজেই যখন আমরা হেপাটাইটিস বি দিয়ে কারো হেপাটাইটিস হয়েছে এটা যদি বলতে চাই, তাহলে আমাদেরকে অ্যান্টি এইচবিসি আইজিএম এইটা পজিটিভ হতে হবে, ইমিউনোগ্লোবুলিন এম পজিটিভ হতে হবে। আর যদি কারো ইমিউনোগ্লোবুলিন জি থাকে তাহলে মনে করতে হবে যে আসলে এটা পাস্ট ইনফেকশন হেপাটাইটিস বি ভাইরাসে। তবে এই ইমিউনোগ্লোবুলিন জিটা আসলে ওইভাবে আলাদাভাবে করা হয় না আমাদের দেশে। আমাদের দেশে মেনলি করা হয় অ্যান্টি এইচবিসি টোটাল। টোটাল বলতে কী বোঝাচ্ছে, এর মধ্যে আইজিজিও আছে, আইজিএমও আছে। কাজে কারো যদি অ্যাকিউট হেপাটাইটিসের ফিচার না থাকে, তার যদি অ্যান্টি এইচবিসি টোটাল পজিটিভ হয়, তাহলে ধরে নিতে পারে যে এই রোগীটার আগে কখন হেপাটাইটিস বি দিয়ে ইনফেকশন হয়েছিল, এখন আমি যে টোটাল যে অংশটা পাচ্ছি এটা আসলে ইমিউনোগ্লোবুলিন জি। ক্লিয়ার? তো অনুরূপভাবে হেপাটাইটিস সি ভাইরাস দেখার জন্য আমরা অ্যান্টি এইচসিভি করতে পারি, কিন্তু কখনো যদি সি ভাইরাস দিয়েই হেপাটাইটিস তোমার মনে হয়, অ্যান্টি এইচসিভি নেগেটিভ আসলেও আমরা বলতে পারবো না, আমাদেরকে হেপাটাইটিস সি ভাইরাসের আরএনএ করে দেখতে হবে। একটা হচ্ছে অ্যান্টি এইচবিএস, এটাও আসলে অ্যাকিউট হেপাটাইটিস ডায়াগনোসিসে করা হয় না। এটা করা হয় যে কোনো পেশেন্টের শরীরে বি ভাইরাসের অ্যাগেনস্টে যথেষ্ট অ্যান্টিবডি আছে কি না, সেটা ন্যাচারালি ইনফেকশন হয়েই হোক অথবা কাউকে ভ্যাকসিন দিয়েই হোক, তখন আমরা অ্যান্টি এইচবিএস টাইটার করে দেখে নিয়ে আমরা বলি যে হ্যাঁ, সে বি ভাইরাসের জন্য প্রোটেক্টিভ ইমিউনিটি আছে। তাহলে এই ভাইরাল মার্কারগুলো একটু ইম্পর্টেন্ট, তাই না? তাহলে আমাদের অ্যাকিউট হেপাটাইটিস বুঝতে গেলে আসলে অ্যান্টিবডি করে দেখতে হবে, ডেফিনেটলি ইমিউনোগ্লোবুলিন এম। আর এই অ্যান্টিজেন লেখো আর অ্যান্টিবডি লেখো, 3টা অক্ষর দিয়ে লিখতে হবে, মাঝখানের অক্ষরটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এবং এটা ডিনোট করে আসলে কোন ভাইরাস। ক্লিয়ার? আচ্ছা, এরপরও যদি সন্দেহ হয় যে আসলে আমরা প্রমাণ করতে পারছি কি পারছি না, তখন আমরা পিসিআর করি। পিসিআর করে ধরো হেপাটাইটিস এ তো একটা আরএনএ ভাইরাস, তাহলে হেপাটাইটিস এর জন্য আমরা স্টুলে, তারপরে ধরো ব্লাডে যদি ভাইরেমিয়া থাকে, হেপাটাইটিস ইর ক্ষেত্রেও যেহেতু ফিকো ওরাল, কাজে স্টুলে যদি ভাইরেমিয়া থাকে ব্লাডে আরএনএ করে ফেলতে পারি। হেপাটাইটিস সির জন্য আমরা ব্লাডে সিরাম পাঠিয়ে সেখানে আরএনএ করে ফেলতে পারি। আবার হেপাটাইটিস বির জন্য আমরা ব্লাড থেকে ডিএনএ করে ফেলতে পারি। তাহলে এটা করে আমরা আসলে 100% কনফার্ম হতে পারবো, কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস আসলে পিসিআর সাধারণত করা হয় না। এরপর আসো ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট হেপাটাইটিস। এখন অ্যাকিউট হেপাটাইটিস আসলে ম্যানেজমেন্ট মেইনলি ওপিডি, মানে তোমার আসলে চেম্বারে পেশেন্ট দেখলা বা আউট পেশেন্ট ডিপার্টমেন্টেই ম্যানেজ করা সম্ভব, সাধারণত ভর্তি লাগে না। তবে কোনো কোনো পেশেন্টের ভর্তি দিতে হয়, যেমন ধরো কেউ যদি হেপাটিক ফেইলিউর নিয়ে আসে, ফেইলিউর মানে ইন দ্য ফর্ম অফ এনকেফালোপ্যাথি অর ইন দ্য ফর্ম অফ কোয়াগুলোপ্যাথি অর ইন দ্য ফর্ম অফ অ্যাসাইটিস, অথবা মনে করো হেপাটিক ফেইলিউর হয়নি কিন্তু পেশেন্টের এত বেশি ভমিটিং যে কোনো কিছুই সে রাখতে পারছে না খেয়ে, তখন তাকে ভর্তি দিতে হয়। ভর্তি দিয়ে ইন্ট্রাভেনাস ফ্লুইড, ইন্ট্রাভেনাস নিউট্রিশন এগুলো মেনটেন করতে হয়। এছাড়া কোনো পেশেন্টের যদি কোমরবিডিটিস থাকে, যে হেপাটাইটিসের সঙ্গে প্রেগনেন্ট একটা লেডি, অথবা পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস আছে, কারো ক্রনিক কিডনি ডিজিজ আছে, অথবা পেশেন্টের অ্যাডভান্স কার্ডিও রেসপিরেটরি ডিজিজ আছে, এই রোগীগুলো কিন্তু আসলে অ্যাডমিশন করেই চিকিৎসা করা উচিত। চিকিৎসা আসলে তো তেমন কিছু নাই। চিকিৎসা আসলে কি? চিকিৎসা হচ্ছে আমরা কিছু জিনিস অ্যাভয়েড করতে বলি, কারণ এগুলো হেপাটোটক্সিক। অ্যালকোহল ইটসেলফ হেপাটোটক্সিক, ইটসেলফ হেপাটাইটিস করতে পারে, কাজেই আমরা ডেফিনেটলি অ্যালকোহল নিষেধ করব ইন দ্য পিরিয়ড অফ অ্যাকিউট হেপাটাইটিস। হেপাটোটক্সিক ড্রাগ যেগুলো মানে ডকুমেন্টেড হেপাটোটক্সিক ড্রাগস, সেগুলো আমরা ডেফিনেটলি বলবো যে এগুলো এখন খাওয়ার দরকার নাই। ইলেকটিভ সার্জারি হেপাটাইটিসের সময় করা হয়। ইলেকটিভ মানে ধরো কারো ধরো গলস্টোন আগে থেকে ডায়াগনোসিস, এখন তার গলব্লাডার অপারেশন করতে হবে, তো আমরা বলি যে ইলেকটিভ সার্জারি এই হেপাটাইটিসের পিরিয়ডে করার দরকার নেই, কিন্তু ইমার্জেন্সি সার্জারি হলে তখন রিস্ক বেনিফিট দেখে আসলে করতে হবে। আমাদের ম্যানেজমেন্ট মেইনলি সিমটোমেটিক মানে হচ্ছে পেশেন্টের ধরো ভমিটিং থাকতে পারে, নশিয়া থাকতে পারে, এই জন্য আমরা একটু ভমিটিং কমানোর জন্য
আসলে একটু অ্যান্টিমিটিক দিতে পারে, যদিও আসলে কোনো অ্যান্টিমিটিকই খুব বেশি ভালো কাজ করে না, তারপরেও তুমি দিতে পারো চাইলে। ডমপেরিডন দিতে পারো, ধরো অন্যান্য সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিমিটিক ড্রাগগুলো দিতে পারো, সিমটোমেটিক পারপাসে দেওয়া যেতে পারে। পেশেন্টের অনেক সময় অ্যাবডোমিনাল পেইন থাকে, আপার অ্যাবডোমিনাল পেইন থাকে, তখন একটু চাইলে অ্যান্টিস্পাজমোটিক ড্রাগগুলো টায়ামোনিয়াম বা ধরো কখনো কখনো পিপিআই দেওয়া যেতে পারে। তো ড্রাগ যত কম ব্যবহার করা যায় তত ভালো, কারণ যে কোনো ড্রাগই কিন্তু হেপাটোটক্সিক হতে পারে, সেটা ইডিওসিনক্রেটিকভাবে যে কোনো ড্রাগ থেকে হেপাটোটক্সিক হতে পারে। কাজে এমনিতেই তার লিভারটা ইনসাল্টেড অবস্থায়, আর যেহেতু আমি কোনো ড্রাগ দিয়ে উন্নতি করতে পারবো না, কাজেই যত ড্রাগ কম ইউজ করা যায় ততই ভালো। এই পেশেন্টদের আমরা একটু যেটা করতে চাই সেটা হলো যে আমরা একটু গাট মুভমেন্টটা ভালো চাই, যে পেশেন্ট প্রতিদিন অন্তত দুইবার থেকে 4 বার যাতে বাউল মুভ হয়, কারণ গাটে ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেনাস ওয়াস্ট প্রোডাক্ট তৈরি করে, এগুলো তো মেটাবলিজম হতে হয় লিভারে। তো লিভার যদি মেটাবলিজম না করতে পারে, এই অ্যামোনিয়াগুলো ব্লাড দিয়ে তখন ব্রেইনে চলে যাবে, পেশেন্ট কিন্তু এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। এই জন্য আমরা যদি পেশেন্টের একটু গাটটা মুভ করাতে পারি, একটু ল্যাক্সেটিভ দিয়ে রাখতে পারি, ল্যাকটুলোজ প্রিপারেশন এমনভাবে দিতে হয় যে পেশেন্টের দিনে 2 বার থেকে 4 বার বাউল মুভমেন্ট হলো, ডায়রিয়াও হয়ে গেল না, কনস্টিপেশনও হয়ে গেল না, মানে নর্মাল বাউল হ্যাবিটটাকে আমরা মেনটেন করার জন্য আমরা দিতে পারি। পেশেন্ট খেতে পারে না, ওদেরকে আমরা ধরো সাপোর্টিভ হিসেবে ইন্ট্রাভেনাস নিউট্রিশন এগুলো প্রোভাইড করতে পারি। একটু ফ্যাটি ফুড, স্পাইসি ফুড একটু অ্যাভয়েড করতে বলতে পারি, এমন না যে ফ্যাটি ফুডে তার হেপাটাইটিস বাড়বে তা না, কিন্তু এগুলো এমনিতেই ফ্যাটি ফুড স্পাইসি ফুডে একটু ডিসপেপসিয়া হয়, একটু ভমিটিং, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট হয়, এই জন্য এগুলো একটু আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি। আর ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে আসলে সবগুলো ভাইরাসই আসলে কিন্তু দেখো সেলফ লিমিটিং, কাজেই হেপাটাইটিস এ বলো, ই বলো, এরা তো সেলফ লিমিটিং, এদের কোনো আসলে অ্যান্টিভাইরাল ওরকম নাইও। আর সি ভাইরাস দিয়ে যেহেতু অ্যাকিউট হেপাটাইটিস হয় না, শুধুমাত্র বির ক্ষেত্রে বলা যায়, বিও তোমার যাদের হয় তাদের প্রায় 95% পেশেন্ট স্পন্টেনিয়াসলি রিকভার হয়ে যায়, অ্যাকিউট হেপাটাইটিসে অ্যান্টিভাইরাল লাগে না। তবে কোনো ক্ষেত্রে যদি পেশেন্ট হেপাটাইটিস বি নিয়ে ফেইলুর ডেভেলপ করে ইন দ্য ফর্ম অফ এনকেফালোপ্যাথি অথবা ধরো অ্যাসাইটিস, এই ধরনের ফেইলুর ডেভেলপ করে, তখন কোনো ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে পেশেন্টের রিকভারিটাকে তাড়াতাড়ি করানো যেতে পারে, শুধুমাত্র হেপাটাইটিস বির ক্ষেত্রে। আর ডেফিনেটিভ চিকিৎসা কি? ডেফিনেটিভ চিকিৎসা হচ্ছে আসলে পেশেন্ট তো যারা ভালো হয়ে যাচ্ছে সেলফ লিমিটিং, তারা তো ভালো হয়েই যাচ্ছে, কিন্তু যাদের যদি কারো এমন হয় যে তার হেপাটিক ফেইলিউর ডেভেলপ করে গেছে, এখান থেকে রিকভার হচ্ছে না, তখন ডেফিনেটলি লিভার ট্রান্সপ্লান্ট করে পেশেন্টকে বাঁচাতে হবে। কারণ অ্যাকিউট হেপাটিক ফেইলিউরের ইন দ্য ফর্ম অফ এনকেফালোপ্যাথি অর অ্যাসাইটিস, অ্যাকিউট হেপাটিক ফেইলিউরের মর্টালিটি কিন্তু অনেক বেশি, বলা হয় যে মানে প্রায় 95% উপরে মর্টালিটি। কাজেই অ্যাকিউট হেপাটিক ফেইলিউর যদি হয়, যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবল হয়, তাহলে লিভার ট্রান্সপ্লান্টেশন ইজ দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট। এরপরে হচ্ছে আমরা ফলো আপ কীভাবে করি যখন একটা অ্যাকিউট হেপাটাইটিসের পেশেন্ট আসে। ফলো আপে আমরা আসলে কী দেখি বল? ফলো আপে দেখি হচ্ছে পেশেন্ট রিকভারি হচ্ছে নাকি প্রোগ্রেস করতেছে, তাই না? যে পেশেন্টের জন্ডিস কমের দিকে যাচ্ছে নাকি জন্ডিস বাড়তেই আছে, পাশাপাশি তার কোলেস্টাসিস ডেভেলপ করে গেল, তার ফেইলুর ডেভেলপ করে গেলো, এগুলো হচ্ছে কিনা সেগুলো দেখতে হয়। তো দেখার জন্য আমাদের 2টা টুলস আছে, ডেফিনেটলি ক্লিনিক্যাল। তো ক্লিনিক্যাল কি পেশেন্টের আমরা কী দেখি, যে পেশেন্টের অ্যানোরেক্সিয়া চলে যাচ্ছে কিনা, ফিভার, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন এগুলো ভালো দিকে যাচ্ছে কিনা নাকি খারাপের দিকে যাচ্ছে, যে পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, সিভিয়ার ভমিটিং বাড়তেই আছে, পেটে পানি চলে আসতেছে, এগুলো আমরা ক্লিনিক্যালি দেখতে পারি। আর বায়োকেমিক্যালি আসলে ফলো আপ এইচজিপিটি দিয়ে কখনোই ফলো আপ করা হয় না, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ পেশেন্ট ডায়াগনোসিস করার সময় তুমি কারো দেখলা এইচজিপিটি বা এলটি করে যে অনেক হাই 3000 4000, তো তখন স্বাভাবিকভাবেই মনে আসতে পারে যে আমি তাহলে এইচজিপিটি করে দেখি কমতেছে কিনা। আসলে এটা দিয়ে ভালো কিছু বোঝা যায় না, কারণ লিভার সেল যদি অনেক বেশি ডিস্ট্রয় হয়, একসময় কিন্তু পেশেন্ট খারাপ হয়ে যাবে, কিন্তু এইচজিপিটি কমে যাবে। কাজে এইচজিপিটির শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগনস্টিক পারপাস, এটা আসলে ফলো আপ পারপাস বা প্রগনোসিস পারপাসে এটার আসলে তেমন কোনো ভ্যালু নেই। আমরা ফলো আপ করতে পারি হচ্ছে সিরাম বিলিরুবিন দিয়ে, যে হ্যাঁ বিলিরুবিন কমে আসতেছে, একটা পেশেন্টকে আমরা হয়তো 7 দিন পর বা 10 দিন পর বিলিরুবিন করে দেখতে পারি যে কমতেছে কিনা। আমরা প্রথম মিন টাইম করতে পারি, যে পেশেন্ট প্রথম মিন টাইম যদি প্রোগ্রেসিভলি বাড়তে থাকে তার মানে পেশেন্ট ফেইলুরের দিকে যাচ্ছে। যে পেশেন্টের একটু ডিউরেশন বেশি হয়ে গেছে 1 মাসের উপরে, তখন আমরা অ্যালবুমিন করতে পারি, কারণ অ্যালবুমিনের হাফ লাইফ একটু বেশি, 3 সপ্তাহের মতো। কাজে যে অ্যালবুমিন তৈরি হওয়া আছে সেটা নষ্ট হতেও 3 সপ্তাহ লেগে যাবে। কাজে যাদের 1-2 সপ্তাহ ডিউরেশন তাদের আসলে অ্যালবুমিন করার দরকার নেই। তো
তো এই ধরনের একটু বেশি ডিউরেশন হয়ে গেলে তখন আমরা চাইলে প্রথম মিন টাইম অ্যালবুমিন এগুলো ফলো করে দেখতে পারি। সাধারণত পেশেন্ট 8 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, মানে ভালো হয়ে যাওয়া হচ্ছে 2 সপ্তাহ থেকে 2 মাস আমরা বলি, মানে 2 উইকস টু 8 উইকস এর মধ্যেই পেশেন্ট ভালো হয়ে যায়। তো এটা পেশেন্টকে বুঝাইতে হবে যে এটা আসলে সেলফ লিমিটিং ডিজিজ, কোনো ওষুধ দিয়ে লাভ নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে, কাজে ওরিড হওয়ার কিছু নেই। তো এই যে তোমার মানে এই রোগগুলো একাই যে ভালো হয়ে যায়, তো এই একাই ভালো হয়ে যাওয়ার সুবিধাটা কিন্তু ট্র্যাডিশনাল হিলাররা নেয়, মানে যারা ধরো ট্র্যাডিশনাল মেডিসিন ব্যবহার করে বা কবিরাজ, এরা দেখবা সব জায়গাতেই জন্ডিসের চিকিৎসা করে। কেন করে? কারণ জন্ডিসের 95 থেকে 98% রোগী হচ্ছে এমনি ভালো হয়। তো যে রোগীটা এমনি ভালো হয় তাকে চিকিৎসা দেওয়া তো খুব সহজ, চিকিৎসা দিলাম ভালো হয়ে গেল। এটা হচ্ছে একটা ব্যাপার, রোগীকে বোঝাইতে হবে ভালো হয়ে যাবে, কোনো ভয় নেই। একটা ব্যাপার হয়, রোগীরা এদের যে হলুদ দেখে, হলুদ মানে দেখলে তখন বাড়িতে গিয়ে তরকারি রান্না করে, তরকারিতে হলুদ দেয় না, কারণ তাদের ধারণা হচ্ছে হলুদ দিয়ে রান্না করলে হলুদ দেবে না, মশলা দেবে না। আসলে একটা মানুষের এমনিতেই খাবার অরুচি, তাকে যদি তুমি আসলে একেবারেই বিস্বাদ করে, লবণ নাই, মানে একেবারেই হলুদ নাই, কিছুই নাই, কোনো মশলা একেবারেই নাই, এইভাবে রান্না করলে তো সে এমনিতেই খেতে পারবে না, কাজেই তাকে স্বাভাবিক খাবার দিতে হবে। এটা একটা প্রবলেমই, মানে আমরা ধরো অনেক বুঝাই যে আপনারা সব স্বাভাবিক খাবার খাবেন, মাছ মাংসতেও নিষেধ নাই যদি তার একদম এনকেফালোপ্যাথি গ্রেড 4 না হয়, কিন্তু পেশেন্ট বাড়ি গিয়ে নিয়ে মাছ দিবে না, মাংস দিবে না, এটা আসলে একটু বুঝিয়ে বলা উচিত আমাদের। এরপর হচ্ছে প্রিভেনশন হচ্ছে আসলে এগুলো তো সেলফ লিমিটিং ডিজিজ, কাজেই যেহেতু চিকিৎসা নাই, যদি আমরা প্রিভেন্ট করতে পারি, যাদের সেলফ লিমিটিং না, যাদের ফেইলিউর হয় বা ক্রনিক লিভার ডিজিজ হয়, এই গ্রুপটাকে তো আমরা সেভ করতে পারবো। এই জন্য প্রিভেনশনের দিকে খুবই ভালো নজর দেওয়া উচিত। তো প্রিভেনশনটা আমরা দুইভাবে করতে পারি, একটা নন ফার্মাকোলজিক্যাল, তার মানে রুট অনুযায়ী, অ্যাকর্ডিং টু রুট। তো যেহেতু হেপাটাইটিস এ এবং ই এরা আসলে ফিকো ওরাল রুটে ট্রান্সমিট করে, কাজে আমরা যদি ফুড হাইজিন, ওয়াটার হাইজিন, হ্যান্ড হাইজিন এগুলো যদি আমরা ঠিকমতো মেনটেন করতে পারি, তাহলে কিন্তু হেপাটাইটিস এ আর ই হওয়ার কথা না। এরপরে ধরো বি, সি, ডি এরা যেভাবে ছড়ায়, তো ব্লাড প্রোডাক্ট, কাজেই আমাদের ব্লাড স্ক্রিনিং করতে হবে, অ্যাডিকুয়েট স্ক্রিনিং করে ব্লাড প্রোডাক্ট ট্রান্সমিট করতে হবে। আমাদের শেয়ার্ড রেজর, শেয়ার্ড টুথব্রাশ এগুলো ব্যবহার করা যাবে না। স্পেশালি সেলুনে অবশ্যই ডিসপোজেবল ব্লেড ইউজ করা উচিত, এগুলো খেয়াল রাখতে হবে। আর হচ্ছে ধরো সেক্সুয়াল যেগুলো ট্রান্সমিট হয়, এগুলো আমরা বলতে পারি যে ইনডিসক্রিমিনেট সেক্স অ্যাভয়েড করা বা সেখানে ব্যারিয়ার মেথড ব্যবহার করা, সেগুলো আমরা বলতে পারি। আর ভার্টিক্যাল ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য হেপাটাইটিস সির যেহেতু কোনো ভ্যাকসিন নাই, বা হেপাটাইটিস সি খুব বেশি ভার্টিক্যালি ট্রান্সমিট হয়ও না, বির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে আমরা মাদারকে প্রেগনেন্ট হওয়ার আগেই আসলে চেক করতে পারি, চেক করে তাকে ভ্যাকসিন দিয়ে নিতে পারি, অথবা যদি প্রেগনেন্ট হয় তারপরে যদি ডিটেকশান হয়, তাহলে জন্মের পরপরই বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়ে ফেলতে পারি, ইমিউনোগ্লোবুলিন দিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আসলে ট্রান্সমিট করা কমানো যেতে পারে। তো এই যে আমরা এর মধ্যে ভ্যাকসিন, ইমিউনোগ্লোবুলিন অলরেডি বলে ফেলছি, ওগুলো আসলে ফার্মাকোলজিক্যাল মেজারের মধ্যে পড়ে যায়। তো ফার্মাকোলজিক্যালি আমরা ভাইরাস প্রিভেন্ট করতে পারি হচ্ছে দুইটাভাবে, একটা হচ্ছে প্রি এক্সপোজার, একটা পোস্ট এক্সপোজার। প্রি এক্সপোজার মানে হচ্ছে যার ভাইরাস হয়নি এখনও, তাদের, যেমন ধরো হেপাটাইটিস বির ভ্যাকসিন, যার কখনো হেপাটাইটিস বি হয়নি, তাকে আমরা হেপাটাইটিস বির ভ্যাকসিন দিয়ে ফেলতে পারি। হেপাটাইটিস এরও ভ্যাকসিন আছে, কাজে এর ভ্যাকসিনও আমরা দিয়ে ফেলতে পারি। হেপাটাইটিস বির ভ্যাকসিন তোমরা জানো যে এটা কোনো শিডিউলে তিনটা ভ্যাকসিন দেওয়া হয়। প্রথমে একটা দেওয়া হয়, তারপরে হচ্ছে 1 মাস পরে একটা দেওয়া হয়, 6 মাস পরে একটা দেওয়া হয়। আর একটা শিডিউল আছে 4টা দেওয়া হয়, প্রথমে একটা দেওয়া হয়, তারপরে 1 মাস পরে একটা দেওয়া হয়, 2 মাস পরে একটা দেওয়া হয়, আর পরে 12 মাস পরে একটা দেওয়া হয়। পরবর্তীতে বুস্টার ডোজ আসলে লাগে না। আর হেপাটাইটিস এরও এরকম ভ্যাকসিন পাওয়া যায়, এই ভ্যাকসিনটাও দিতে পারো। এটা 2টা ভ্যাকসিন, 2টা ডোজ, প্রথম একটা দেওয়া হয়, পরবর্তীটা 6 মাস থেকে 12 মাসের মধ্যে দিতে হয়। তো এইভাবে আমরা প্রি এক্সপোজার পেশেন্টকে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিনেট করে ফেলতে পারি। আর একটা করতে পারি পোস্ট এক্সপোজার, যে হয়ে গেছে, যে এটা আমাদের হেলথ কেয়ার স্টাফদের মধ্যে বেশি হয়, যে একটা বি ভাইরাস পজিটিভ পেশেন্টকে ব্লাড ড্র করতে গেলাম বা কোনো একটা কিছু করতে গেলাম, তখন একটা নিডল স্টিক ইঞ্জুরি হলো, তো তার মানে এক্সপোজার হয়ে গেল। অথবা ধরো পজিটিভ, নন পজিটিভ স্পাউস, ওয়াইফ হয়তো পজিটিভ, তার সঙ্গে তার হাজব্যান্ড হয়তো মেট করে ফেলছে আনপ্রোটেক্টেড অবস্থায়, তো এদেরও তো এক্সপোজার হয়ে গেছে। অথবা প্রেগনেন্ট মা, তার পেটের বাচ্চাটা, তার মানে সেও কিন্তু এক্সপোজ হয়ে গেছে। তো এদেরকে যখন আমরা দিব,
তখন সেটাকে বলে পোস্ট এক্সপোজার। হেপাটাইটিস এর ক্ষেত্রেও তাই, যে জানে যে কন্টামিনেটেড ওয়াটার খেয়ে ফেলছে, বাসায় একজনের হয়েছে, সেই কন্টামিনেটেড ওয়াটার সে নিজেও খেয়ে ফেলছে, এই ধরনের, তখন যেটা দেওয়া হয় সেটাকে বলে পোস্ট এক্সপোজার। তো এই পোস্ট এক্সপোজার ক্ষেত্রে যেটা করা হয়, ভ্যাকসিনেশন তো করাই হয়, প্লাস ইমিডিয়েট প্রোটেকশন দেওয়ার জন্য, কারণ তুমি একটা ভ্যাকসিন দিলা, এই ভ্যাকসিনটা কাজ করতে সময় লাগে। তো ইমিডিয়েট প্রোটেকশন দেওয়ার জন্য ভ্যাকসিন কাজ করা মানে কি, অ্যান্টিবডি তৈরি করে কাজ করবে, কিন্তু ইমিডিয়েট প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কিন্তু প্রি ফর্মড ইমিউনোগ্লোবুলিন দিয়ে ফেলতে পারি। যে ইমিউনোগ্লোবুলিনটা আমরা দিয়ে দিলাম, এটা তখন প্রোটেকশন দিল, এর মধ্যে ভ্যাকসিনের কাজ শুরু হয়ে গেলো, ভ্যাকসিন পরবর্তী প্রোটেকশনটা দেবে। এইভাবে আমরা আসলে ভাইরাস কিন্তু প্রিভেন্ট করতে পারি। সো হেপাটাইটিস প্রিভেন্ট করা সম্ভব। প্রগনোসিস এটা আসলে ডিপেন্ড করবে কী দিয়ে হচ্ছে। হেপাটাইটিস এ দিয়ে যদি হয়, সবাই ভালো হয়ে যাবে, যদি কেউ ফালমিনেন্ট হেপাটিক ফেলিউর না হয়েছে। হেপাটাইটিস ই দিয়ে যদি হয়, এটাও তাই, সবাই ভালো হয়ে যাবে যদি তাদের হেপাটিক ফেলিউর না হয়। হেপাটাইটিস ই দিয়ে প্রেগনেন্ট লেডিদের একটু দেখা যায় যে প্রেগনেন্সিতে আসলে মর্টালিটি একটু বেশি, মানে অনেক সময় দেখা যায় 15% 20%-এর মতো মর্টালিটি প্রেগনেন্সি দেখা যায়। প্রেগনেন্সিতে হেপাটাইটিস ইটা একটু খারাপ। আবার মনে করো সি ভাইরাস যদি কারো হয়, তাহলে ধরে নাও বেশিরভাগই ক্রনিক, তার মানে ক্রনিক হেপাটাইটিস করবে। বি ভাইরাসটাও ঠিক তাই, যে বেশিরভাগই ভালো হয়ে যায়, কিছু সংখ্যক 5% থেকে 10% পেশেন্ট ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করে। আর হেপাটাইটিস ডিকে প্রিভেন্ট কীভাবে করবো, এটা আমরা যখন বি ছাড়া ডি হয় না, এটা আমরা বলেছি যে হয়তো একসাথে হবে অথবা আগে বি ছিল পরে হবে। কাজেই কারো যদি বি ভাইরাসকে প্রিভেন্ট করা সম্ভব হয় ভ্যাকসিন দিয়ে, তার কিন্তু ডি ভাইরাসও হবে না। তাহলে এই হলো আমাদের মোটামুটি অ্যাকিউট হেপাটাইটিস। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।